السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونستهديه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا من। আসলে আমরা তো অনেক আরামে বসে আছি, অনেক স্বস্তিতে আছি, কেউ এসিতে আছি, কেউ ঠান্ডা বাতাসে আছি, কিন্তু আমাদের অসংখ্য ভাই বোন, আমাদের সন্তান, আমাদের শিশুরা রাফা সীমান্তে প্রচন্ড গুলিবর্ষণের মধ্যে, প্রচন্ড বোমা বর্ষণের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। অত্যন্ত এই কল্পনাতীত রকমের তারা কষ্টে এবং সংকটে আছে, মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বা রাফা সীমান্ত। তো ইসরায়েল তো চারদিক থেকে রাফাকে ঘিরে ফেলেছে। রাফা হলো গাজা এবং ইসরায়েল মিশর সীমান্তের সীমান্ত লাগোয়া একটি অঞ্চল। এই রাফা সীমান্ত দিয়ে মিশরের সীমান্ত পাশে সিনাই উপত্যকা, সিনাই দিয়ে মিশরে যাওয়া যায়। তো এই এই রাস্তা দিয়েই মূলত, এটাও একটা ঐতিহাসিক রাস্তা। এই রাস্তা দিয়ে প্রাচীনকাল থেকে ফিলিস্তিন থেকে মিশর দিকে যাওয়া যেত লোকজন। হয়তো এই রাস্তা দিয়ে ইউসুফ আলাইসালাম, ইয়াকুব আলাইসালাম, তার ভাইরা আনাগোনা আসা যাওয়া করেছিল মিশরের দিকে। খাদ্য রসদ সামগ্রী নিয়ে বারবার আসা যাওয়া হয়েছে হয়তো এই রাস্তা দিয়েই। এবং মুসা আলাইসাল্লাম এর যে কাফেলা ছিল 40 বছর সিনাইতে ঘুরপাক খেয়েছে, তারাও হয়তো এই রাস্তা দিয়ে আনাগোনা করেছে। ইউশা ইবনে নুন আলাইহিসসালাম, তিনি যে সিনাই থেকে বনী ইসরায়েলকে মুক্ত করে ফিলিস্তিনে প্রবেশ করেছেন, তিনি হয়তো এই রাস্তা দিয়ে এসেছিলেন, এমন হতে পারে। তো এই রাস্তাটা অত্যন্ত ঐতিহাসিক, প্রাচীনকাল থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ। রাফা যে গেটটা আছে সেটা, ইসরায়েল এখন সীমান্তবর্তী এই গেটটা মিশরের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ ব্লক করে দিয়েছে এবং চারপাশ থেকে ঘিরে রেখেছে। আর কেউ এখন মিশর সীমান্তের দিকে কাছে ঘেঁষতে পারছে না। ইসরায়েলের ট্যাঙ্কগুলো সেখানে দাঁড়িয়ে আছে এবং দেয়াল ঘেঁষে লম্বালম্বি ভাবে ইসরায়েলি সেনারা এই পাশটা দখল করে রেখেছে। রাফার আয়তন মোট সর্বমোট প্রায় 7.5 মাইল, 7.5 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে। এখন হামলার আগে, ইসরায়েল যখন হামলা শুরু করতে যাচ্ছে তার আগে রাফাবাসীর উপর বিমান থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ একটা লিফলেট ছেড়েছে। লিফলেটের মধ্যে এটা একদম মোটা দাগে এই কথা বলা আছে যে সবাই এই রাফা যে অঞ্চলে, যে এলাকাতে, যে এই জায়গাটাতে বিমান থেকে লিফলেট ফেলা হয়েছে, সেই জায়গার লোকদেরকে, প্রায় লক্ষাধিক গাজাবাসী রাফাতে যে ওই জায়গাতে আশ্রয় নিয়েছে। রাফাতে তো প্রায় 13 লাখ মানুষ। তো যে এলাকাটা খালি করতে চাচ্ছে রাফার, সে এলাকা থেকে জনগণকে, অধিবাসীদেরকে বলা হয়েছে তোমরা আল মাওয়াসি, একটা সমুদ্র তীরবর্তী এলাকা ওখানে ঠিক করা আছে, যে এই এলাকা থেকে ওই আল মাওয়াসি অঞ্চলে চলে যেতে হবে সবাইকে। লিফলেটের মধ্যে এটাই বলা হয়েছে। তো ইসরায়েল এই আল মাওয়াসি অঞ্চলটাকে, সেই এলাকাটাকে তারা সেফ জোন হিসেবে ঘোষণা দিয়েছে। তো লিফলেটে যে ভাষা, যে বক্তব্য তারা ঘোষণা দিয়েছে, আদেশ নির্দেশ করেছে, এই ভাষা পড়লে আমরা যারা এখানে আছি, এই বাংলাদেশে আছি বা বিভিন্ন অঞ্চল আছে, তারা নিজেদেরকে অনেক অনেক বেশি স্বাধীন, অনেক বেশি নিজেদেরকে সুখী মনে হবে। আমাদের গাজার ভাইরা, ভাই বোনরা যে কি কষ্টে আছে, লিফলেটের ভাষাটা দেখলেও বোঝা যাবে। তো এখানে ছবিটা এখন দেখানোর উপায় নেই, না হলে লিফলেটের ছবিটা দেখানো যেত, কি কি লেখা আছে ওখানে আরবিতে। তো তারা লিফলেটের কয়েকটা লাইন আমরা একটু বাংলায় উদ্ধৃত করলে বুঝতে পারবো লিফলেটের ভাষাটা কেমন ছিল। গত 1 মেতে যারা যে লিফলেটটা ওরা আকাশ থেকে ফেলেছে, বিমান থেকে, যে বলা হচ্ছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে যে জরুরি ভিত্তিতে নকশায়, লিফলেটে যে নকশা দেখানো আছে, সেই নকশায় চিহ্নিত অঞ্চলে অবশ্যই চলে যেতে হবে। ওই যে অঞ্চল চলে যেতে হবে, সেই আল মাওয়াসি অঞ্চলকে নিরাপদ সেফ জোন ঘোষণা করা হয়েছে। আর ইসরায়েলি সেনারা নিজ দেশে
দেশ বিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বশক্তিতে হামলা শুরু করে দিয়েছে। তো সন্ত্রাসী বলে হামাস বোঝাচ্ছে। ইসরায়েলি সেনারা এবার যেভাবে হামলা করছে, অতীতেও এভাবে হামলা করে আসছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। তো যে কেউ সন্ত্রাসীদের কাছাকাছি থাকবে, সে নিজেকে এবং নিজের পরিবারকে এবং তার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। আর এই যে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে, এই এলাকাটা অত্যন্ত বিপজ্জনক। এই এলাকা থেকে সবাই আল মাওয়াসি অঞ্চলের দিকে যাবে, কেউ উত্তর গাজার দিকে যাওয়ার চেষ্টা করবে না, এবং খবরদার দক্ষিণ এবং পূর্ব দিকের দেয়ালের দিকেও কেউ যাবে না। এর ব্যতিক্রম করলে তার দায়িত্ব সে নিজে বহন করবে। এই ছিল একটা, এটা একটা স্বাধীন এ- এমন লিফলেট যদি আমি পাই, আমার নিজেকে কি স্বাধীন মনে হবে? নিজেকে কি পৃথিবীর বাসিন্দা মনে হবে? নিজেকে একটা মুক্ত মানুষ মনে হবে? নিজেকে একটা দাস মনে হবে না? যে আমার নাকে ছড়ি দিয়ে আমাকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাচ্ছে। পুরো 6 মাস ধরে এমনই হচ্ছে, একবার এদিকে নিয়ে যায়, আরেকবার ওদিকে নিয়ে যায়। তো রাফা থেকে এখন এইভাবেই তারা মানুষকে আরেক দিকে নিয়ে যাচ্ছে, ছাকনির মতো ছেলে ছেলে। শুধু এখানে শেষ নয়, তারা লিফলেটের পাশাপাশি প্রত্যেকের মোবাইলে মেসেজের মাধ্যমেও এই লিফলেটের বক্তব্য পাঠিয়েছে। এখানে শেষ নয়, পাশাপাশি চারদিক থেকে বিকট আওয়াজে মাইকে বারবার বলা হচ্ছে যে গেট আউট, গেট আউট বলে চিৎকার বিকট আওয়াজে ওই এই গাজার রাফার ভাই বোনদেরকে এখান থেকে সরে যেতে বলা হচ্ছে। তার জীবনটা, আওয়াজের কারণে তাদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। তো নিউ ইয়র্ক টাইমস এই পত্রিকা লিখেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ যে আল মাওয়াসি অঞ্চলে সবাইকে যেতে, লক্ষাধিক মানুষকে যেতে বলছে, যে ওই অঞ্চলটা আসলে মোটেও সেফ জোন নয়। ওই সেফ জোনের জন্য যুদ্ধের শুরুতে, গাজায় হামলা করার শুরুতে বা মাঝামাঝিতে ইসরায়েলি কর্তৃপক্ষ, জাতিসংঘ এবং তার মিত্রদের মধ্যে এটা ঠিক হয়েছিল যে কোথাও যদি রিফিউজি ক্যাম্প স্থাপন করতে হবে, কোথাও রিফিউজি পাঠাতে হলে সেখানে যথাযথ আগাম ব্যবস্থা করে নিতে হবে। সেখানে রসদ সামগ্রী পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সড়ক ব্যবস্থা থাকতে হবে, বৃষ্টি আসলে বৃষ্টির জন্য প্লাস্টিকের আচ্ছাদন থাকতে হবে, স্যানিটারি ব্যবস্থা থাকতে হবে। কিন্তু এই ইসরায়েল রাফা থেকে যে লক্ষাধিক মানুষকে আল মাওয়াসি অঞ্চলে স্থানান্তরিত হতে বলছে, সেখানে সবাইকে যেতে বলছে, আল মাওয়াসি অঞ্চলে, আল মাওয়াসি এলাকাতে এলাকাতে ইসরায়েল এই ধরনের কোনো ব্যবস্থাই করেনি। সম্পূর্ণ সাধারণ একটি, কোনো ঘর বাড়ি নেই, তাঁবু নেই, সেখানে অত্যন্ত কষ্টকর একটা জীবনযাপন। আর সবচেয়ে বড় কথা, খাবার দাবার ব্যবস্থা নেই, এবং রসদ সামগ্রী যাওয়ার রাস্তাও নেই, এমনকি স্যানিটারি ব্যবস্থা নেই। এই লক্ষ লক্ষ মানুষ ওই ছোট্ট একটি জায়গায় কিভাবে থাকবে আল্লাহ মালুম। তো জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এই যে জোরপূর্বক স্থানান্তর করছে ইসরায়েল রাফা থেকে আল মাওয়াসি অঞ্চলে, এই স্থানান্তরকে যুদ্ধ অপরাধের শামিল বলে ঘোষণা দিয়েছে। এমনি তো এটা জেনেভা কনভেনশনের একটা আইন আছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোন জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর করা হয়, জোরপূর্বক মাইগ্রেশন করতে বাধ্য করা হয়, এটা যুদ্ধ অপরাধের শামিল। ঠিক এই কারণে এই আমরা জানি যে পুতিনকে যে আইসিজে যে দিয়েছিল, নিশ্চয় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেটার কারণ ছিল এটা যে ইউক্রেনের কিছু শিশুকে রাশিয়া কর্তৃপক্ষ কি করেছে, সেটাকে জোরপূর্বক রাশিয়াতে স্থানান্তর করার একটা প্রক্রিয়া করেছিল। এই অপরাধে তাকে যুদ্ধ অপরাধের শাস্তি দিয়ে, যুদ্ধ অপরাধে আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এটা আসলে জেনেভা কনভেনশনের একটা নিয়ম যে যে জোরপূর্বক যদি মাইগ্রেশন করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, জোর করে নিয়ে যাওয়া হয়, যে এটা যুদ্ধ অপরাধ। তো এই রাফা হামলার তো আসলে সবাই বিরোধিতা করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন, বাইডেন, মার্কিন প্রশাসন সবাই রাফা হামলাকে সমর্থন করেনি, অন্তত বাহ্যিক ভাবে। ভিতর ভিতরে কি ছিল সেটা আল্লাহ মালুম। বাইডেন কয়েক মাস আগেও একবার একটা সাক্ষাৎকারে রাফা এই নামটা উল্লেখ না করে বলেছে যে এ, আমরা ইসরায়েলের জন্য কোনো রেড লাইন রাখি না, ইসরায়েল যা ইচ্ছে তাই করতে পারে এই আত্মরক্ষার জন্য, তবে হামাসকে নির্মূল করার নামে এ, আরো 30,000 মানুষকে হত্যার অনুমতি আমি দিতে পারি না। এ কথা বলে এই বাইডেন এটা এদিকে ইশারা করেছে যে হামাসকে নির্মূল করার নামে যদি ইসরায়েল রাফাতে হামলা করে আরো 30,000 মানুষ হত্যা করে, এটা আমরা অনুমোদন দিতে পারি না। এটা একটা তার, সে ডাবল স্ট্যান্ডার্ড। সে এই পর্যন্ত রাফার গাজাতে হামলার পর থেকে বাইডেন, মার্কিন প্রশাসন নানা রকমের ডাবল স্ট্যান্ডার্ড দেখিয়ে এসছে, এটাও তাদের এমন কিছু হতে পারে। অথচ এত বাধা, এত বিরোধিতার পরও ইসরায়েল শুধু রাফায় প্রবেশ করেনি, এখন এখানকার ইতিমধ্যে লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত করেছে। গত 4 দিনে কয়েকশো বোমা রাফায় বর্ষণ করা হয়েছে, এবং এর মধ্যে না জানি আরো কত বোমা বর্ষণ করেছে। এম, ভবনের পর ভবন, ও উত্তর এবং গাজার মতো ভবনের পর ভবন এক পাশ থেকে সবকিছু বিধ্বস্ত করে যাচ্ছে।
মধ্য এবং পশ্চিম রাফায় মোট মানুষের সংখ্যা হলো 1.3 মিলিয়ন, অর্থাৎ 13 লক্ষ মানুষ এই রাফার ছোট্ট 7.5 মাইল জায়গার মধ্যে সবাই আটসাট করে জড়সড় হয়ে আছে। তো এবং এই 13 লক্ষ মানুষকেও এই ঘোষণা দেওয়া হয়েছে যে যে কোনো মুহূর্তে তাদেরকে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হবে, এবং বলার সাথে সাথে তারা যেন চলে যায়। তো ইসরায়েল সেনারা ট্যাঙ্ক নিয়ে রাফায় প্রবেশ করছে, এবং প্রবেশ করাটা এভাবে সামনে যা পাচ্ছে তারা সেটাকেই গড়িয়ে দিচ্ছে। কোথাও যদি কোনো স্থাপনা থাকে, কোথাও কোনো মনুমেন্ট থাকে, স্মৃতি বিজড়িত কোনো একটা থাকে, কোনো বিল্ডিং থাকে, যা পাচ্ছে সব ধসিয়ে দিয়ে, কোনোটা বোমা দিয়ে, কোনোটা ট্যাঙ্ক দিয়ে ধসিয়ে বিধ্বস্ত করে যাচ্ছে। ইহুদিরা শুধু আসলে গাজায় তারা শুধু গণহত্যায় চালাচ্ছে না, ইহুদি মুসলমানদের যে তাদের ঐতিহ্য, গাজাবাসীদের ঐতিহ্য, ইতিহাস সংশ্লিষ্ট সম্পর্কিত স্মৃতি বিজড়িত যত কিছু আছে, স্থাপনা, মনুমেন্ট ইত্যাদি সবকিছুকে গুড়িয়ে দিচ্ছে, সবকিছুকে নিশ্চিহ্ন করেছে, সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তো এটা শুধু এবারে করছে তা না। ইসরায়েল সবসময় কোথাও কোনো যে পশ্চিম তীরেও যদি কোথাও আক্রমণ করে হামলা চালায়, সেখানে তারা যত মনুমেন্ট আছে, স্মৃতি বিজড়িত স্থাপনা আছে, সবগুলোকে তারা ধ্বংস করে দেয়, গুড়িয়ে দেয়। এই গত বছর এই 2022 সালের দিকে মনে হয়, গত 2 বছর আগে পশ্চিম তীরে জেনিনে একটা ক্যাম্প ছিল ফিলিস্তিনিদের, সেই ক্যাম্পে ইসরায়েল 2002 সালে হামলা করেছিল। হামলা করার পর ব্যাপক হামলার কারণে অনেক অ্যাম্বুলেন্স, অনেক গাড়ি ধ্বংস হয়ে গেছিল। তো গাজা জেনিনের মানুষরা কি করেছিল, সেই ভাঙ্গা অ্যাম্বুলেন্স গুলো ধ্বংসাবশেষ দিয়ে একটা বিশাল একটা ঘোড়া বানিয়েছে। সেই ঘোড়াটা একটা চৌরাস্তার মুখে দাঁড় করে রেখেছিল। সেটাকে তাদের সেই নৃশংস 2002 সালের নৃশংস হামলার প্রতীক হিসেবে, হামলার স্মৃতি হিসাবে যেন তাদের কাছে মনে, তাদের স্মৃতিতে এই ঘটনা, সেই নৃশংস অমানবিক হামলার স্মৃতিতে তাদের মনে থাকে। এই ঘোড়াটা 22 বছর ধরে জেনিনের সেই রাস্তায়, চৌরাস্তায় ছিল। সেই চৌরাস্তার নামও হয়েছিল হর্স স্কোয়ার, ঘোড়া চৌরাস্তা। এই 22 বছর পরে গত 2 বছর আগে ইসরায়েল সেই ঘোড়াটিকেও বিধ্বস্ত করে দিয়েছে। অর্থাৎ কোনো স্মৃতি বিজড়িত স্থান, স্মৃতি বিজড়িত কোনো জায়গা, মনুমেন্ট, স্থাপনা ইসরায়েল কোথাও রাখেনি। এখন রাফাতেও প্রবেশ করার সময় এমনটাই করছে, তারা সামনে যা পাচ্ছে সবই গুড়িয়ে দিচ্ছে, ভেঙেছে, এক পাশ থেকে তছনছ করে করে তারা সামনে আগাচ্ছে। তো অথচ মেয়ের 1 তারিখে হয়েছে, বোঝের অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যেন যেহেতু একটা অস্ত্রবিরতি, আমেরিকা দীর্ঘদিনের চেষ্টা করে একটা যুদ্ধবিরতির একটা খসড়া প্রস্তুত করেছে, যে হামাস এই খসড়া 7 তারিখে এই খসড়া চূড়ান্ত হয়েছে মেয়ের, হামাস সাথে সাথে এই খসড়া প্রস্তাব মেনে নিয়েছে, কিন্তু সাথে সাথে একই সাথে ইসরায়েল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। খসড়া প্রস্তাব, যুদ্ধ সিজফায়ারের যে একটা খসড়া তৈরি করা, সেটা ইসরায়েল বলছে যে হামাস যে শর্তে খসড়া মেনে নিয়েছে আমরা সেসব শর্ত মানতে পারি না। ইসরায়েলের এই প্রত্যাখ্যান এর জবাবে আমেরিকা এখন পর্যন্ত কিছু বলেনি, তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে হোয়াইট হাউস শুধু এটুকু বলেছে যে তারা হামাস যে প্রস্তাবটা মেনে নিয়েছে, মেনে নেওয়াটাকে তারা ইভ্যালুয়েট করছে বলতে তারা সেটাকে পরখ করে দেখছে যে হামাস আসলে কেন এত দ্রুত এটা মেনে নিল। এই খসড়াটা আসলে 3 স্তর বিশিষ্ট খসড়া প্রস্তাবটা। প্রত্যেকটা স্তরের মেয়াদ হবে 42 দিনের। প্রথম ধাপে সিজফায়ার ডিলের প্রথম ধাপ হবে 42 দিন, অর্থাৎ 6 সপ্তাহ। এই 6 সপ্তাহে যে প্রথম কাজ থাকবে, তাদের সিজফায়ার যে ভাষায়, তাদের ভাষা শেষ হলো হোস্টেজ সোয়াপ মানে হলো বন্দি বিনিময়। হামাস তাদের কাছে থাকা 33 জন বন্দীকে মুক্ত করবে, বিনিময় ইসরায়েল কর্তৃপক্ষ 800 ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে। এবং এটা হলো 2 কাজ। 3 নম্বর কাজ হলো এই সময় রাফাতে মানবেতর জীবনযাপন করা 13 লক্ষ মানুষ, তাদেরকে নিজ নিজ এলাকা, খান ইউনুস, গাজা সিটি, জাবালিয়া, দেরুল বালা, এসব স্থানে যে যার এলাকা সেখানে ফিরে যেতে অনুমতি দেওয়া হবে। এটা ছিল প্রথম ধাপ, 42 দিন। প্রথম ধাপ শেষ হওয়ার পরে সিজফায়ার ডিল সেকেন্ড স্টেজ, দ্বিতীয় ধাপ শুরু হবে, এটাও 42 দিন, 6 সপ্তাহ। এখানেও কাজ থাকবে হোস্টেজ সোয়াপ, মানে বন্দি বিনিময়। হামাস কর্তৃপক্ষ তাদের কাছে থাকা বেসামরিক যে বন্দিগুলো আছে, বাকি বেসামরিক বন্দীদেরকে মুক্তি দিবে, আর এর বিনিময় ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্ত করবে।
তো দুই পক্ষ দ্বিতীয় ধাপে কতজন বন্দী মুক্তি করবে এটা এখন চূড়ান্ত হয়নি, এটা দ্বিতীয় ধাপে গিয়ে আলোচনা করে ঠিক করা হবে। এই 42 দিন পার হলো, এরপর শুরু হবে থার্ড স্টেপ এবং লাস্ট স্টেজ সিজফায়ার ডিলের। এটাও 42 দিন, এখানেও হোস্টেজ সোয়াপ হবে, বন্দি বিনিময় হবে, এবং এরপরের কাজ হবে একদম চূড়ান্ত রূপে এন্ড অব দি গাজা ব্লকেট। গাজার যে 17 বছর ধরে যে গাজার উপর চলমান যে অবরোধ করেছিল, ইসরায়েল আরোপ করেছিল, সেটা সম্পূর্ণরূপে তুলে দেওয়া হবে। ইসরায়েল সম্পূর্ণরূপে গাজা থেকে বেরিয়ে যাবে, এবং আর এর বিনিময়ে হামাস কর্তৃপক্ষ বাকি তাদের হাতে যে সামরিক কয়েদিগুলো ছিল, ইসরায়েলি সেনা যারা বন্দী ছিল, সবাইকে মুক্তি দিবে। তো ইসরায়েল কারাগার এবং এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে কতজন ফিলিস্তিনি এবং কাকে কাকে মুক্তি দেওয়া হবে সেটাও তৃতীয় স্তরে আলাপ আলোচনা করে ঠিক করা হবে। তৃতীয় ধাপে যখন উভয় পক্ষের বন্দির মুক্তি হয়ে যাবে, তখন ইসরায়েল তার পুরোপুরি গাজার ব্লকেট পুরোপুরি তুলে একদম স্থল, জল, যত ধরনের ব্লকেট আছে সব তুলে গাজা ছেড়ে চলে যাবে। এবং হয়তো এমন হতে পারে হামাস কর্তৃপক্ষ টু স্টেট সলিউশন, দুই রাষ্ট্রের সমাধান মেনে নিতে পারে, এমন একটা আভাস মনে হচ্ছে। বিষয়টা স্পষ্ট না। এখানে একটা বিষয় আমরা অনেক জানি যে গাজাতে কিন্তু এখন যেভাবে নিরঙ্কুশভাবে ফিলিস্তিনিরা ছিল, 1995 সালের আগে কিন্তু এখানে গাজার বিভিন্ন এলাকায় ইহুদি বসতি ছিল। তার সবচেয়ে বিখ্যাত ইহুদি বসতি সেটার নাম ছিল গুশ ক্যাটিফ। গুশ ক্যাটিফে প্রায় অনেক 20,000-এর মতো মনে হয় মানুষ থাকতো, 20,000 বা আর কিছু এমন কিছু ইহুদি থাকতো। এই পিএলও এবং ইসরায়েলের ইয়াসির আরাফাতের শান্তি চুক্তির আওতায় এই গাজা থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ওই বসতিটাকে পুরোপুরি তুলে নিয়ে গিয়েছিল একদম। তো সে এই ঘটনাকে নিয়ে একটা আছে রিয়েল স্টোরি, রিয়েল স্টোরিজের একটা ইউটিউব চ্যানেল, ওখানে তারা এটা নিয়ে পুরো 45 মিনিট একটা ডকুমেন্টারি বানিয়েছে। মোটামুটি তাদের পুরো চিত্রটা তুলে ধরেছে, এবং চিত্রের মাধ্যমে এটা বোঝা যায় তারা ইসরায়েলের প্রতি একটা সিম্পেথি তৈরি করতে চেয়েছে যে এই এই গুশ ক্যাটিফ গাজার ইহুদি বসতিকে উচ্ছেদ করার জন্য, তুলে নেওয়ার জন্য জেনারেল গার্শ নামে একজন অভিজ্ঞ জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি অত্যন্ত বলবো দক্ষতার সাথে অত্যন্ত ঠান্ডা মাথায় এই পুরো উচ্ছেদ অভিযান চালিয়েছে। অথচ এই লোককে যদি ফিলিস্তিনের কোনো কাউকে উচ্ছেদ অভিযান দেওয়া হতো, তার চিত্র, তার চেহারা সম্পূর্ণ ভিন্ন হতো। যাক, সেটা ভিন্ন কথা। তো তার মানে হলো গাজাতে ইহুদিরা ছিল 1995 সাল পর্যন্ত ছিল, 95 পরে তারা তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা খোঁজ করলে ইউটিউবে আমরা ডকুমেন্টারিটা পেয়ে যাবো, দেখে নিতে পারি। এবং তারা যাওয়ার সময় এটা নিয়ে আমাদের ফেসবুকের আওয়ালে সংক্ষিপ্ত একটা লেখাও ছিল। ইহুদি খবিজগুলো এই গুশ কাটিফ জনবসতি ক্যাম্প থেকে যাওয়ার সময় একদম বলতে গেলে মাটি পর্যন্ত খুঁড়ে নিয়ে গেছে, কিচ্ছু রাখেনি। যা কিছু রেখে গেছে সেটা ধ্বংস, একদম ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। এই ফিলিস্তিনের জন্য কোন একটা খড়কুটো রেখে যায়নি বলতে গেলে, এমন ভাবে সব করে। প্রায় 1,000টা লরি এসেছিল, বিশাল বিশাল 22 চাক্কার লরি আছে না, লরি এসেছিল তাদের জিনিসপত্র নেওয়ার জন্য। তা দেখে মনে হচ্ছে তারা এই গুশ কেটিফ ক্যাম্পের, ইহুদি ক্যাম্পের, ট্রেলার ক্যাম্পের মাটি পর্যন্ত তুলে নিয়ে গেছিল। এমন 1,000টা লরিতে কতগুলো মাল ধরে আমরা কল্পনা করতে পারবো না। তো যাক, এখন এখন দেখার বিষয় হলো হোস্টেজ বিনিময়, যে এই তিন ধাপের প্রথম ধাপটা শুধু মোটামুটি কিছুটা স্পষ্ট, বাকি দুই ধাপ সম্পূর্ণ অস্পষ্ট। তো হামাসের মৌলিক দাবি ছিল শুরু থেকে যে চুক্তি যেমন হোক, যুদ্ধবিরতি যেমন হোক, যে চুক্তি আমরা ইসরায়েলের সাথে করি বা না করি, তো চুক্তি বসার আগে, কোনো একটা চুক্তি করার আগে এটা নিঃশর্ত আমাকে অকাট্য মেনে নিতে হবে যে সেই চুক্তির সূচনা হবে পরিপূর্ণ যুদ্ধবিরতির মাধ্যমে। পরিপূর্ণ যুদ্ধবিরতি হবে, এই ইসরায়েলি কর্তৃপক্ষের সেনারা সম্পূর্ণ গাজা ত্যাগ করবে, এরপর আমরা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি আলোচনা বসবো। এবং পাশাপাশি আমেরিকা, রাশিয়া, তুরস্ক গ্যারান্টি দিবে যে যা কিছু আলোচনা হবে সেটা পুরোপুরি কার্যকর হবে। তো হামাসের এই দাবিটা মানা হয়নি। তো হামাসও এই দাবি থেকে সরে এসেছে। এখন প্রশ্ন হলো, হামাস এই চুক্তিটা কেন মেনে নিল? এমন কি হতে পারে না যে প্রথম ধাপ মানার পরে ইসরায়েল কর্তৃপক্ষ গাদ্দারি করে আমেরিকার মদদে আবার পুনরায় হামাসের উপর হামলা করবে? এমন তো হতে পারে, হয়েছে তো আগেও। তাহলে কি হামাস এই চুক্তিটা মেনে নিয়ে তার নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করলো? আসলে এর উত্তর বের করা আসলে জটিল। হামাস কেন এটা মেনে নিয়েছে, আর সব মেনে নিলেও এখন তো আরো বিষয়টা জটিল হয়ে গেছে। ইসরায়েল কর্তৃপক্ষ তো মানেনি।
আমার কাছে মনে হয়েছে যে যেটা এই চুক্তির খসড়া প্রস্তাবটা প্রকাশ করে আসলে একটা টাচ বা একটা টোকা দেওয়া হয়েছে হামাসের কাছে যে বন্দি বিনিময় চুক্তি, বন্দি বিনিময় হবে। তো হামাস যদি রাজি হয় তাহলে বোঝা যাবে যে হামাসের কাছে এখনো জীবিত বন্দিরা আছে। তো একটা এটুকু নিশ্চিত হতে যাচ্ছিল বোধহয় ওই ইসরায়েল এবং মার্কিন কর্তৃপক্ষ। এখন হামাস যেহেতু রাজি হয়েছে, প্রথম ধাপে 33 জন, এর পরে পরে সামরিক বেসামরিক গুলোকে 3 ধাপে মুক্ত করবে। এটাও একটা বোঝা যায় মনে হয় হামাসের কাছে এখনো বিপুল পরিমাণ বেশিরভাগ বন্দী এখন রয়ে গেছে। এটুকুই নিশ্চিত হওয়া দরকার ছিল। এবং এই বন্দীগুলো যেহেতু অন্যান্য শহর গাজার অন্যান্য এলাকায় পায়নি, নিশ্চয়ই রাফাতে আছে। এই সামনে রেখে হয়তো এই কৌশলকে সামনে রেখে রাফাতে তারা ইসরায়েল সব বাধা ডিঙ্গিয়ে সবার বিরোধিতাকে এক পাশে সরিয়ে তারা হামলা করছে। তা এর পাশাপাশি হামাসকেও দেখে মনে হয় হামাস কিছুটা বেকায়দায় আছে। হামাস তো আসলে দুই ভাগ, একটা হলো রাজনৈতিক অংশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, একটা হলো সামরিক নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন লেবাননে, মিশরে এবং কাতারে, আবার তুরস্কে। তো তাদেরকে যে সবচেয়ে বেশি কূটনৈতিকভাবে সাহায্য করে যে রাজনৈতিক অথরিটিকে হামাসের, কাতার আর মিশর। এই কাতার আর মিশরও আসলে দিন দিন অধৈর্য হয়ে পড়ছে। তারা বারবার চেষ্টা করছে কোন একটা সমাধানে বসতে চাচ্ছে। তো এটা দেখেও হামাসের রাজনৈতিক কর্তৃপক্ষ একটা মোটামুটি এক ধরনের আপোষ করেই এই খসড়া প্রস্তাবটা মেনে নিয়েছে। কারণ এই খসড়া প্রস্তাবটা আমেরিকা অনেক অনেক দীর্ঘ সময় দিয়ে এর সাথে বসে এই ইসরায়েল, কাতার এবং মিশর কর্তৃপক্ষের সাথে বসে দীর্ঘ সময় লাগিয়ে এই খসড়া প্রস্তাবটা চূড়ান্ত করেছে। এখানে সিআইএ বর্তমান চিফ উইলিয়াম বার্নস, সে কাতার মিশরে একদম দৌড়াদৌড়ি করে 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 অনেক দীর্ঘ দৌড়ঝাঁপ করার পর এটা চূড়ান্ত করেছে। যদিও কাজের কাজ হয়নি, হামাস মানলেও ইসরায়েল সেটা মানেনি। এখন দেখা যাক কি কি বিষয়। তো এসব কারণে হামাস মেনে নিয়েছে যে হামাস এর কারণে সে কিছুটা চাপের মধ্যে আছে। এছাড়াও গাজার অধিবাসীরা অনেক একদম ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। এছাড়াও যেভাবে দিন দিন গাজা এবং রাফার পরিস্থিতি কঠিন হচ্ছে, হামাসের রাজনৈতিক কর্তৃপক্ষ এবং হামাসের সামরিক কর্তৃপক্ষ, মানে ইয়াহিয়া সিনওয়ার, যিনি গাজার ভিতরে আছেন, কোথাও না কোথাও আছেন, তার সাথে যোগাযোগ করাও দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কারণ রাজনৈতিক কর্তৃপক্ষ একটা বিষয় সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা একটা খসড়া প্রস্তাব তৈরি করেন, সেই খসড়া প্রস্তাবটা এ নানা মাধ্যম হয়ে ভায়া হয়ে এ সাংকেতিক ভাষায় গাজার কোনো এক টানেলে থাকা ইয়াহিয়া সানোয়ার এবং গাজার সামরিক নেতৃবৃন্দের কাছে সেটা আসার পর গাজার সামরিক নেতৃবৃন্দ সেটাকে বিবেচনা করেন, প্রস্তাব খসড়াকে যাচাই বাছাই করেন, সেটাকে আবার চূড়ান্ত করে নিজের মতামতটা আবার নানা পথে সাংকেতিক ভাষায় সেই গাজার টানেল থেকে কাতারে বা মিশরে পাঠানো হয়। এটা অনেক জটিল প্রক্রিয়া। বিশ্বের সবচেয়ে সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে দক্ষ গোয়েন্দা বাহিনীর চোখ এড়িয়ে এভাবে মেসেজ লেনদেন করা অনেক জটিল একটা প্রক্রিয়ারই অংশ, আমরা এটা ধরে নিতে পারি। এইসব কারণে, নানা কারণে আসলে দুই পক্ষের মধ্যে যোগাযোগের একটু সমস্যা দেখা যাচ্ছে, দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে। নানা কারণে রাজনৈতিক কর্তৃপক্ষ চাচ্ছে হামাসের একটা সিজফায়ার হোক, অন্তত অসম্মানজনক একটা সম্মানজনক হোক। এই কারণে আসলে গাজা হামাস সাথে মেনে নিয়েছে। আর যে চুক্তিটা হয়েছে সেটা মানলে আসলে হামাসের জন্য হামাসের জয়। যে কোনো চুক্তি যত ছাড় দিয়ে হোক, এটা ইসরায়েলের পরাজয়। চুক্তির স্বাক্ষরের টেবিলে বসাই ইসরায়েলের পরাজয়। এখানে হামাসের হারানোর কিছু নেই। হ্যাঁ, জনগণের মানুষের কষ্ট হচ্ছে, দিন দিন মানুষ মানবতার জীবনযাপন করছে, শিশুরা ধুকে ধুকে মরছে, মহামারীর মতো পরিস্থিতি তৈরি তো হয়ে গেছে, তো মহামারী লেগে আছে। তো এই জন্য হামাসও আসলে একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত পৌঁছতে যাচ্ছে। তো বারবার এই রাফায় হামলা করার ব্যাপারে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, বিভিন্ন মিত্র দেশ বারবার ইসরায়েলকে নিষেধ করেছিল। নিষেধ করার একটা কারণ এটাও ছিল যে আমরা দেখেছি সংবাদে, গত কিছুদিন ধরে একটা বারবার সংবাদ মাধ্যম আসছে যে আইসিসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা তারা এই কিছুদিনের মধ্যে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে, এমন একটা গুজব বা এমন একটা সংবাদ চাউর হয়ে গেছে, প্রচার হয়ে গেছে যে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে নেতানিয়াহু, আইডিএফ সেনাপ্রধান এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট, এই তিনজনের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তাদেরকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে। তো এই এমন একটা সংবাদ ফাঁস হওয়ার পর, প্রচার হয়ে যাওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষ অত্যন্ত ভয় পেয়েছে। তারা একদম রীতিমতো ঘাবড়ে গেছে বলতে গেলে।
এই প্রচার সংবাদটা যখন সংবাদ মাধ্যম ব্যাপকভাবে প্রচার হতে শুরু করেছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এমন, যে নেতানিয়াহু মে মাসের 1 মেতে একটা ইংরেজিতে একটা ভিডিও করেছে। ভিডিওতে সে রীতিমতো মিত্রদের কাছে, আমেরিকার কাছে রীতিমতো আবেদন করেছে তাকে যেন গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচানো হয়, তার বিরুদ্ধে যেন গ্রেপ্তারি পরোয়ানা জারি না হয়। তো সেটাও বলছে সাধু মানুষের মতো, বেড়াল তপস্বীর মতো, যে আইসিসি যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে সেটা হবে দুনিয়ার সমস্ত গণতন্ত্র হুমকির মুখে, গণতন্ত্রের জন্য হুমকি। আহ, কি গণতন্ত্রকামী লোক! এবং এই বিশ্ব শক্তিগুলোর কর্তব্য হলো ইসরায়েলি নেতৃবৃন্দের বিরুদ্ধে এমন গ্রেপ্তার এবং অন্যায়, জুলুমমূলক, নিপীড়নমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াকে রুখে দেয়া। আহ, কি মজলুম নেতানিয়াহু! পাশাপাশি এটাও বলেছে নেতানিয়াহু যে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে, তাহলে এটা হবে ইসরায়েলি নেতৃবৃন্দ এবং ইহুদিদের উপর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অপবাদ। কি সাধু মানুষ! এই হলো খবিস নেতানিয়াহুর বক্তব্য। সেই ভিডিওতে, সংক্ষিপ্ত ভিডিওতে সে এটা বলেছিল। পাশাপাশি নেতানিয়াহু যে সাহায্যের আবেদন জানিয়েছে তার মিত্রদের কাছে, আমেরিকার কাছে, যে তার আইসিসি কে যেন হুমকি দিয়ে তার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি থেকে তা নিরস্ত করা হয়। পাশাপাশি সে সরাসরি আইসিসি কে হুমকি দিয়েছে। নেতানিয়াহু এবং আমেরিকাকে বলেছে আইসিসি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে তারা এর প্রতিশোধ নিবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে। কিভাবে এটা স্পষ্ট করেনি, হয়তো এমন হতে পারে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, যে ফিলিস্তিনি অথরিটি যে আছে, স্বাধীন একটা নাম অস্থায়ী মাহমুদ আব্বাসের যে একটা সরকার আছে, সেই সরকারকে বিলুপ্ত করে পুরো ফিলিস্তিনটাকে ইসরায়েলের অংশ বানিয়ে নেবে, এমন একটা ইশারা ইঙ্গিত সে বলেছে। তো এই এই যে ঘটনা, হুমকি পাল্টা হুমকি, আবেদন নিবেদন, এর একটা আমরা এই ঘটনার একটা ধারা দেখি। ঘটনা শুরু হয়েছে থেকে 29 এপ্রিল থেকে, আমরা 1 মে থেকে দেখি। 1 মে কি করলো নেতানিয়াহু? হুমকি দিল যে সে তাকে আবেদন করলো বিশ্ব নেতাদের কাছে, আমেরিকার কাছে, তাকে যেন গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচানো হয়। পাশাপাশি হুমকি দিয়েছে যে তাকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সে ফিলিস্তিনের অথরিটি, স্বাধীন সরকারকে বিলুপ্ত করে ফিলিস্তিনকে ইসরায়েলের আত্মিকৃত অন্তর্ভুক্ত করে নেবে। এটা ইশারা বোঝায়, সরাসরি বলেনি। এটা হলো প্রথম 1 মের ঘটনা, নেতানিয়াহুর হুমকি। মের 2 তারিখে আরেকটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা হলো আমেরিকার 2 রাজনৈতিক দল, ডেমোক্রেট এবং রিপাবলিকান, এই 2 দলের সিনেটররা তো সাপে নেউলে সম্পর্ক, একজন আরেকজনের ছায়াও মারায় না। কিন্তু 2 দলের একটা বাছাই করা একদল সিনেটর, তারা আমেরিকা থেকে সরাসরি হল্যান্ডে গিয়েছে, হল্যান্ডের হেগ, যেখানে আইসিসির সদর দপ্তর, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের। তারা এত গোপনে গিয়েছে যে কোথায় যাচ্ছে, কে কে গিয়েছে, কখন গিয়েছে, এটা শুধু সংবাদটা প্রকাশ পেয়েছে যে এখানে এই সিনেটরদের, উভয় দলের সিনেটরদের একটা দল হেগে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করেছে। তো কারা গিয়েছে, কেন গিয়েছে, কখন গিয়েছে, সেটা প্রকাশ পায়নি। এটা ছিল দ্বিতীয় ঘটনা। এরপরে তৃতীয় যে ঘটনা, সেটা হলো এই 2 ঘটনার আগে, এপ্রিলের 29 তারিখ। এপ্রিলের 29 তারিখে মার্কিন কংগ্রেসে বিভিন্ন সিনেটর বা বিভিন্ন কংগ্রেস সদস্যরা, ডেমোক্রেট এবং বিশেষ করে রিপাবলিকানরা আইসিসি কে হুমকি দিয়েছে যে আইসিসি যদি তাদের মিত্র ইসরায়েল কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে মার্কিন কংগ্রেস আইসিসির বিরুদ্ধে পাল্টা লেজিসলেশন অর্থাৎ আইন প্রণয়ন করবে, যে যে কিভাবে এটা রোধ করা যায়, এটার অস্তিত্ব বিলুপ্ত করা যায়, বা এই ধরনের একটা কিছু ব্যবস্থা নিবে, এমন একটা হুমকি দিয়েছে। এই হলো মার্কিন মুক্ত চিন্তার নমুনা, এরা তাদের আসল রূপ। তো ঘটনা কিন্তু এখানে শেষ নয়, ঘটনা আরো ঘটেছে। যে এটা তো ছিল 29 এপ্রিল, 1 মে, 2রা মে, মেয়ের 2 তারিখ। মেয়ের 3 তারিখে আরেকটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সেটা হলো এই 3 তারিখে আইসিসির কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কর্তৃপক্ষ একটা বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে বলা আছে প্রসিকিউটর মানে হলো যিনি মামলা তদন্ত করেন, তদন্তকারী, তাদের আইসিসির ভাষায়, এটা এর কূটনৈতিক ভাষা বা এটা আইনের ভাষা, তারা এভাবে বলেছে, প্রসিকিউটর অর্থাৎ তদন্তকারী অফিসার ভালোভাবে জানেন যে তাদের অনুসন্ধান, ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে যে অনুসন্ধান চালাচ্ছে, সেই অনুসন্ধানের প্রতি সারা বিশ্বের সাধারণ মানুষের বেজায় আগ্রহ আছে। এটা একটা কথা। আরেকটা কথা এটা বলেছে যে আমাদের অনুসন্ধান কাজে ইতিবাচক সহযোগিতাকে আমরা স্বাগত জানাই, দ্বিতীয় কথা। তৃতীয় কথা,
কিন্তু যুদ্ধাপরাধ বিরোধী অনুসন্ধানে কর্মরত অফিসারকে, প্রসিকিউটরকে যদি হুমকি দেওয়া হয়, সেটা হয়ে পড়ে মুক্ত চিন্তা এবং নিরপেক্ষতার প্রতি এক প্রচন্ড চাপটাঘাত। সেই হুমকিটা কার্যকর করা হোক বা না হোক, নিছক হুমকি দেওয়াও মারাত্মক অপরাধ। তো আইসিসি অত্যন্ত কঠোরভাবে দাবি জানাচ্ছে যে এর কর্মকর্তাদেরকে হুমকি দেয়া, ভীতি বা লোভ দেখিয়ে কাজ করা বা না করানোর ব্যাপারে বাধ্য করা অনতিবিলম্বে বন্ধ করা হোক। এটা এই করা একটা বিবৃতি আইসিসির পক্ষ থেকে মের 3 তারিখে দেওয়া হয়েছে। লক্ষণীয় বিষয় হলো, এই নোটিশের কোথাও কিন্তু আমেরিকা বা ইসরায়েলের নাম নেওয়া হয়নি। তারপরও গত কয়েকদিনের ঘটনা থেকে এই নোটিশের, এই বিজ্ঞপ্তির, এই প্রেস রিলিজের একটা লক্ষ্য কারা সেটা বোঝা যায়। আমরা এখানে আইসিসির অবস্থানকে আমরা প্রশংসা করতে পারি। তারা প্রকাশ্যে হয়তো আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারেনি, কিন্তু ইসরায়েল আমেরিকার যে একটা চাপ তাদের উপর প্রয়োগ করছে, সেটা তারা প্রকারান্তরে বিরোধিতা করছে। তারা তাদের অবস্থান তারা পরিষ্কার করেছে। এখন কথা হলো যে আইসিসির যে বিচার, এই বিচার তো রাশিয়াও মানে না। 2023 সালে রাশিয়ার, ওই যে একটু আগে বললাম, রাশিয়ার বাহিনী কিছু ইউক্রেনের শিশুকে জোরপূর্বক রাশিয়া স্থানান্তরিত করেছে। এই জন্য এর শাস্তি হিসাবে বিচার পুতিনকে যুদ্ধ অপরাধে আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তো জেনেভা কনভেনশন হিসাবে মানুষকে জোরপূর্বক তার বাড়িঘর থেকে উচ্ছেদ করা যুদ্ধের সময়, এটা একটা যুদ্ধাপরাধ। তো আইসিসি যে পুতিনকে করেছিল, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে, এটাকে আমেরিকা স্বাগত জানিয়েছিল এবং বাইডেন বিবৃতিও দিয়েছিল যে পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন, এতে কোনো সন্দেহ নেই, তিনি যুদ্ধাপরাধ করেছেন। বাইডেন এর রায়কে বলেছিলেন জাস্টিফাইড বলে আখ্যায়িত করেছিলেন। এবং বাইডেন এটাও বলেছিল, রাশিয়া যদি আইসিসির জুরিসডিকশনকে, রাশিয়া যদিও আইসিসির জুরিসডিকশনকে মানে না, বিচারকে মানে না, তবুও রাশিয়ার বিরুদ্ধে, পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়াটা রাশিয়ার জুলুম প্রমাণ করার ব্যাপারে মজবুত দলিল হিসেবে যুগ যুগ ধরে কাজ করবে। আর এখন ইসরায়েলের ক্ষেত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, ওয়ারেন্ট জারি হবে, তখন আমেরিকা কি করছে? তাদের কংগ্রেস, রিপাবলিকান, ডেমোক্রেট সবাই হুক্কা হুয়া করে ঝাঁপিয়ে পড়ছে এবং রীতিমতো হামলা করেছে গিয়ে আইসিসির হেডকোয়ার্টারে গিয়ে দুই দলের সিনেটররা। এটাকে বলা হয় ওয়েস্টার্ন ডাবল স্ট্যান্ডার্ড, পশ্চিমাদের দ্বিমুখী নীতি। এখন কথা হলো, আমেরিকা এবং ইসরায়েল কিন্তু এই যে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা সদস্য নয়। তো সদস্য না হওয়া সত্ত্বেও এমন একটা কোর্টের, এমন একটা কর্তৃপক্ষের গ্রেপ্তারি পরোয়ানাকে তারা এত গুরুত্ব দিচ্ছে কেন? আসলে গুরুত্ব দিচ্ছে এই জন্য যে এই আইসিসির সদস্য না হলেও বিশ্বের অনেক দেশ যে আইসিসির যে ধারাগুলো, যে লক্ষ্য, সেটাকে শ্রদ্ধা করে। এখন যদি কারো বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাহলে এই লোক যদি এমন কোনো দেশে যায় যে দেশ আইসিসির সদস্য, তাহলে সেই দেশ ওই গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত লোককে গ্রেপ্তার করাটা তার নৈতিক দায়িত্ব, গ্রেপ্তার করে আইসিসির হাতে সোপর্দ করা। তদ্রূপ এখন যদি এমন ঘটনা পুতিনের ক্ষেত্রে ঘটেছিল, যে তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে, ওয়ারেন্ট জারি হওয়ার পরে, কিছুদিন পরে ব্রিক্স, যে চায়না, ব্রাজিল, ভারত, রাশিয়া মিলে যে একটা অর্থনৈতিক আলাদা স্বতন্ত্র অর্থনৈতিক জোন গঠন করার একটা কাঠামো গঠন করার চেষ্টা আছে, সেটা ব্রিক্স বলা হয়। সেই ব্রিক্স এর সম্মেলন ছিল দক্ষিণ আফ্রিকায়। তো দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল পুতিন কিন্তু যায়নি সে সম্মেলনে, তার সহকারী পাঠিয়েছে। তো দক্ষিণ আফ্রিকা অবশ্য চেষ্টা করেছিল যে আইসিসির এই যে গ্রেপ্তারি পরোয়ানা, সেটা যেন ব্রিক্স সম্মেলনের কিছুদিন পরে হয়, কিন্তু আইসিসি সেটা শুনেনি, আমেরিকার কলকাঠিতে হয়তো। তো পুতিন সেখানে যায়নি, কারণ আফ্রিকা আইসিসির সদস্য। তো সেখানে গেলে তার একটা নৈতিক দায়িত্ব বর্তাতো যে পুতিনকে গ্রেপ্তার করে আইসিসির হাতে সোপর্দ করা। এখন কথা হলো যে রাষ্ট্রগুলো যদি, রাশিয়া বা বড় বড় রাষ্ট্রগুলো আইসিসির রায় যদি নাই মানে, তাহলে এই আদালত প্রতিষ্ঠার ফায়দাটা কি? এটার কোনো উপকারিতা তো আমরা দেখতে পাচ্ছি না। এই রায়টা, এই আদালত, আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল 1998 সালের রোমে, জাতিসংঘের সদস্যদের 7 সদস্যের ভোটে একটা একটা ধারা, নীতি, একটা আইন প্রণয়ন করা ছিল, যেটাকে বলে রোম স্ট্যাচু। 1998 সালে 7 জনের ভোটের ভিত্তিতে এটার এই একটা একটা খসড়া প্রস্তাব করা ছিল। সেই খসড়া প্রস্তাবের পরিণতি হলো বর্তমান আইসিসি। আমরা আবার মনে রাখবো যে একটা হলো আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর একটা হলো
আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিফিকেশন, বা এই ধরনের একটা নাম ওটা। দুই হলো কাজটাকে এক। তো শুরুতে আইসিসির সদস্য খুব অল্প ছিল, 60 জন ছিল, এখন আইসিসির সদস্য 124। তো এটা আইসিজে যেমন জাতিসংঘের অধীন, যে ন্যাশনাল ক্রিমিনাল জাস্টিফিকেশন বা জুরিসডিকশন, যে বিচার হেগে যে বিচারগুলো হয়, আমাদের বাংলাদেশ এবং মায়ানমার নিজে বিচারটা হলো, সেটা হলো আইসিজে অধীনে হয়েছে। আর আইসিসি এটা জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো, এটা জাতিসংঘের অধীন কোনো প্রতিষ্ঠান নয়, এটা সম্পূর্ণ একটা স্বাধীন প্রতিষ্ঠান। এটার ফান্ড আসে সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে। এজন্য এটাকে সবসময়, অনেক সময় আমেরিকা, ইসরায়েল সরাসরি হস্তক্ষেপ করে এটাকে তাদের অনুগত পুরোপুরি অনুগত বানাতে পারে না। হ্যাঁ, হুমকি দিয়ে তাদের গতিপথকে কিছুটা ব্যাহত করতে পারে। এই হলো। তো এখন পাশাপাশি আর আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে একথাও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা যে গাজার যুদ্ধ করছি, এই যুদ্ধটা আসলে এটা কোনো যুদ্ধাপরাধ নয়, এটা কোনো গণহত্যা নয়, এটা কোনো জেনোসাইড নয়। এটা মূলত হলো সারভাইভাল ওয়ার। আমরা আমাদের আত্মরক্ষার, আমাদের টিকে থাকার যুদ্ধে আমরা আছি। হামাস আমাদেরকে, আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এই জন্য আমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। এটাকে যুদ্ধাপরাধ বলা যাবে না, এটাকে কোনো ওয়ার ক্রাইম বলা যাবে না। মজার বিষয় হলো, এরা এই কথা বারবার বলছে কেন, আমরা সার্ভাইভাল ওয়ারে আছি। এটা এজন্য যে তারা যেন ওই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে এড়াতে পারে। গ্রেপ্তারি পরোয়ানা, যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে আমাকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, আমরা তো যুদ্ধ অপরাধমূলক কোনো যুদ্ধ করছি না, আমরা তো গাজায় সার্ভাইভাল ওয়ারে আছি, আত্মরক্ষামূলক অস্তিত্ব রক্ষার ওয়ারে আছি। সুতরাং এমন অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য আমাকে যুদ্ধ অপরাধী আখ্যা দেওয়া হবে কেন? এটা প্রকারান্তরে পরোক্ষভাবে নেতানিয়াহু কর্তৃপক্ষ এটাই যেন বোঝাতে যাচ্ছে মার্কিন প্রশাসন, ইসরায়েলি লবি। কিন্তু মজার বিষয় হলো, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু এই যে নেতানিয়াহু এবং তার সাঙ্গামাঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করবে, সেটা কিন্তু গাজায় হামলার জন্য করেনি। যে ঘটনাটির জন্য ইসরায়েল নিয়ে ওরা খুবই বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে আইসিসি। তারা যে ঘটনার জন্য নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, সেটা ওয়েস্ট ব্যাংকের পশ্চিম তীরের, গাজার নয়। যেটা যে ওয়েস্ট ব্যাংক মাহমুদ আব্বাসের অধীনে ঘটনা ছিল, এটা এটা এক চাঞ্চল্যকর ঘটনা। এই ওয়েস্ট ব্যাংকে গত বছর পশ্চিম তীরে একটা এলাকায় ইসরায়েলি কর্তৃপক্ষের সেনারা প্রায় 6টি সজোয়া যান, সেনাবাহী গাড়ি, আর্মার ভেহিকেল নিয়ে তারা বোমা বর্ষণ করতে গিয়েছিল, আক্রমণ করতে গিয়েছিল একটা এলাকায় পশ্চিম তীরে। সেখান আক্রমণ করে সে অঞ্চল এলাকাটা বিধ্বস্ত করে ফিরে আসার সময় একটা গলির পাশ দিয়ে যাচ্ছিল। তো গলির মুখে 5-6 জন, 5-6টি শিশু বা কিশোর খেলা করছিল। তো তাদেরকে খেলা করতে দেখে আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, ওই 6টি গাড়ির বহর থামলো। থেমে একটি গাড়ি থেকে একজন সেনা নেমে বা গাড়ি থেকে সরাসরি ওই শিশুদের উদ্দেশ্য করে একদম ফায়ার করেছে। তো ফায়ারের সাথে সাথে 11টি বুলেট একসাথে মানে পরপর বেরিয়েছে। 11টি বুলেট ছুটে গিয়েছিল ওই শিশুদের, খেলারত ক্রীড়ারত শিশুদের দিকে। সেখানে একটি শিশু ছিল 8 বছর বয়সী, তার নাম আদম। 11টি বুলেটের একটি সরাসরি আদমের মাথায় গিয়ে লেগেছে। আদম সাথে সাথে মাটিতে লুটি পড়ে শহীদ হয়ে গেছে। আর তার সাথে খেলা করছিল আরেকজন, তার বয়স ছিল 15 বছর বয়সী, তার নাম বাসিল। বাসিল মানে বীর। তার বুকে লেগেছিল 2টি গুলি। সে 2টি গুলি লাগার সাথে সাথে আদমের মতো বাসিলও শহীদ হয়ে পড়ে গিয়েছিল। এই ছিল ঘটনা, এই 2জন শহীদ। এই দুই শহীদ শিশু কিশোরের হত্যার কারণে মূলত নেতানিয়াহুকে এই যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছিল আইসিসি। এই ঘটনা ফাঁস হলো কিভাবে? এই যে দুই ভাই খেলা করছিল, আদম এবং বাসিল, তার যে রাস্তার যে পাশে খেলা করছিল, রাস্তার অপর পাশে একটা গাড়ির পাশ থেকে আরেকটি শিশু, এটা বাসেল নাকি আদমের ভাই এটা নিশ্চিত হতে পারেনি, এই দুইজনের কোনো একজনের ভাই, সে সে ওই পাশ থেকে মোবাইলে তাদের খেলাটা ক্যামেরা করছিল, মোবাইলের মাধ্যমে ক্যামেরা ভিডিও করছিল। এই পুরো তার ভিডিওতে ইসরায়েলি আইডিএফ এর যে গুলি বর্ষণ, 11টি বুলেট, থামানো, গাড়ি থামানো, বুলেট বর্ষণ করা, তাদেরকে হত্যা করে চলে যাওয়া, পুরোটা তার ওই ভাইয়ের ভিডিওতে ধরা পড়েছে। এই ভিডিও পরবর্তী ভাইরাল হওয়ার পরে সবার ভিতরে আসলে দেখা গেল যে এই শিশু তো কোনো অবস্থাতেই আইডিএফ এর জন্য হুমকি ছিল না, তাদের জন্য কোনো থ্রেট ক্রিয়েট করেনি, হুমকি সৃষ্টি করেনি, তারপরে কেন মারলো? আবার এই
হ্যাঁ, আদমের হাতে অস্পষ্ট একটা কিছু দেখা যাচ্ছিল, ভিডিওটা অস্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে তার হাতে একটা কিছু একটা ছিল। হ্যাঁ, ধরে নিলাম সেটা পাথর, কিন্তু পাথর তো একটা আর্মার ভেহিকেলকে হামলা করার জন্য যথেষ্ট নয়। এটা কিন্তু তার বিরুদ্ধে, পাথরের বিরুদ্ধে গুলি চালানো তো কোনো যুক্তি হতে পারে না। এটা এই 6 গাড়ির একটা সজোয়া যান আর্মার ভেহিকেলের জন্য একটা পাথর কোনোভাবে হুমকি হতে পারে না। এই ছিল এই এই ঘটনার একটা চিত্র। পাশাপাশি আরো একটা অনুসন্ধানী রিপোর্টও নেতানিয়াহুর বিরুদ্ধে গেছে, সে এই পশ্চিম তীরেই। তারা 1 বছরে পশ্চিম তীরে শহীদ হওয়া 112টি শিশু এবং কিশোর উপর তারা অনুসন্ধান চালিয়েছিল বিবিসি। তো অনুসন্ধানে এই একটা চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে যে 112টি শিশুর মধ্যে 98% শিশু তাদের শরীরে উপরের অংশ গুলি লেগেছে, নিচের অংশ নয়, কোমরের উপর অংশে। তো কোমরের উপর অংশে গুলি করা মানে হলো কি, এটা হত্যার উদ্দেশ্যে, হত্যা করার জন্যই গুলিটা করা হয়েছিল। এবং এটাও বিবিসির অনুসন্ধানে এই রিপোর্টটা বেরিয়েছে যে যে 98% নিহত শিশুর শরীরের উপরিভাগে তো গুলি তো ছিলই, পাশাপাশি যে সমস্ত গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, কোনো শিশুর গায়ে লাগেনি, সেই গুলিগুলো কোথায় গিয়ে লেগেছে সেটাও বিবিসি কর্তৃপক্ষ তদন্ত করেছে। দেখেছিল সেটা, সেই গুলিটা কতটুকু উচ্চতায় গিয়ে লেগেছে। তো যে সমস্ত দেয়ালে গিয়ে গুলিগুলো লেগেছে, সেই দেয়ালগুলোর উচ্চতা মাপ নিয়ে আর শিশুদের উচ্চতা মেপে দেখা গেছিল সবগুলোই উচ্চতায় বুকের উপরে হয়। তার মানে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রত্যেকটা বুলেটকে বুকের উপরে দিয়ে ছুড়েছে যাতে শিশুগুলো মারা যায়, হত্যা করা হয় এই জন্য। ইন্টারন্যাশনাল ল এক্সপার্টদের মতে, তারা মতামত দিয়েছে বিবিসি, তারা সবাই বলেছে যে এই যে হত্যাগুলো হয়েছে সেগুলো সবগুলো ইন্টারন্যাশনাল, ইচ্ছাকৃত। আর এই যে বাসেল এবং আদমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। এই বাসেল এবং আদম কোনোভাবেই ইসরায়েলি সজোয়া যান সেনাবহরের জন্য হুমকি ছিল না। এটা সম্পূর্ণ ঠান্ডা মাথায় কোল্ড ব্লাডেড কিলিং, ঠান্ডা মাথায় হত্যা। এই ছিল, এটাই ছিল ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার মূল মামলা। তো তারা ভাবছে গাজার হামলা করার জন্য তাদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছিল, হওয়ার কথা ছিল, আবার সেটা পিছিয়ে গেছে, আমেরিকা হুমকি দিয়েছে। এই যে আসলে এইসব ইন্টারন্যাশনাল ল বলে আমরা যেটা দেখি, সেটা আসলে ক্ষমতাবানদের স্বার্থ রক্ষার একটা একটা হাতিয়ার, এর এর বেশি কিছু নয়। তাদের সুবিধা মতোই তারা এটাকে কাজে লাগায়, তাদের সুবিধা মতোই সেটাকে ব্যবহার করে। হিটলারও এমন। হিটলার জার্মানিতে শক্তিমান ছিল, ইহুদিরা দুর্বল ছিল। হিটলার নিজের ইচ্ছা মতো আইন প্রণয়ন করে ইহুদিদেরকে নিধন করেছে, গণহত্যা চালিয়েছে, ইত্যাদি ইত্যাদি করছে। যেমনটা প্রচলিত প্রচার মাধ্যম প্রকাশ বা প্রচার হয় আর কি, বাস্তবে গৃহজন আছে আল্লাহ মানুষ। এখন একটা এই যে ইহুদি জাতি, তারা কি ছিল, কি হয়েছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার অবস্থান কেমন ছিল, এখন তাদের কি অবস্থা। একটা ঐতিহাসিক সত্য হলো যে কোনো জনগোষ্ঠী যখন ব্যাপকভাবে গণহত্যার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তখন তারা অন্যদের সমবেদনা, অন্যদের মমতা মায়া লাভ করে। এবং এই মজলুম জনগোষ্ঠী অন্যদের সমবেদনা মায়া মমতাকে কাজে লাগিয়ে একসময় নিজেরাই মাজলুম থেকে জালেম বনে যায়। এটা আসলে যুগ যুগ ধরে এমনটা চলে আসছে। এই এখন ইসরায়েল কর্তৃপক্ষ যে এই জালেম থেকে, মাজলুম থেকে জালেম হয়ে, এটার ইতিহাসটা, এটার সূত্রটা কি? এই যে এখন তারা, তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, একসময় তারাও কিন্তু বিচার করেছিল, তাদের উপরে জুলুমের বিচার তারা নিজেরাই করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। সেটা কিভাবে? সেটা হলো আইসিজে, যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস নামে যে কোর্ট আছে, সেটার প্রতিষ্ঠার সূত্র কখন হয়? তো 1919 সাল, তখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, প্রায় 18 সালে যুদ্ধ শুরু হয়েছে, এখন 1 বছরও পার হয়নি। যে তখন 30 বছর বয়সী এক জার্মান যুবক, সে এই যুবকটি তার দোস্তর কাছে চিঠি লিখেছে। যে চিঠিতে লিখেছে যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অত্যন্ত লজ্জাজনকভাবে কেন পরাজয় করেছিল, এর কারণটা জানা উচিত। এখন জার্মানির যে শোচনীয় অবস্থা, এটার কারণ কি, এটাও জানা উচিত। তো যে যে চিঠি লিখেছিল সে ছিল অ্যাডলফ হিটলার। তখন সে ছিল অখ্যাত, কেউ তাকে চিনত না, সে ছিল একজন অখ্যাত সেনা এবং ব্যর্থ চিত্রশিল্পী। প্রথম বিশ্বযুদ্ধে কিছুদিন যুদ্ধক্ষেত্র ছিল। আর যে দোস্তের কাছে চিঠি লিখেছিল অ্যাডলফ হিটলার, তার দোস্তের নাম ছিল অ্যাডলফ গিলমিচ। হিটলার সেই চিঠিতে আরো কিছু কথা লিখেছিল, যে যে কথাগুলোর সারাংশ এমন যে আমাদের সমাজে, অর্থাৎ জার্মান সমাজে, কিছু অজার্মান লোক, জার্মানি নয় জাতিতে, লোক বাস করে। তারা বহিরাগত, তারা বাহির থেকে এসেছে। এই লোকদের বৈশিষ্ট্য হলো তারা নিজেদের স্বকীয়তা, স্বাতন্ত্র্য
জার্মানদের সাথে মিলাতে মোটেও ইচ্ছুক নয়। এটা আমাদের সাথে, আমাদের সমাজের সাথে, জার্মান সংস্কৃতির সাথে মোটেও মিশ খাচ্ছে না, মিলছে না। এবং অথচ তারা আমাদের থেকে গা বাঁচিয়ে চললেও জার্মান সমাজের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছে। এবং মানুষকে যা কিছু উঁচুতে নিয়ে যায়, ধর্ম হোক, সেটা গণতন্ত্র হোক, সোশ্যালিজম হোক, হিটলারের ভাষায়, এই যা কিছু মানুষকে বড় করে উন্নত করে, এই সব কিছু এই নির্দিষ্ট অজার্মানি জাতিগুলোর কাছে, যে একটা জনগোষ্ঠী মানে ইহুদি আর কি, ইহুদির কাছে এসব অর্থহীন। এই ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হলো বেশির চেয়ে বেশি টাকা, অর্থ উপার্জন করা, আর বেশির চেয়ে বেশি ক্ষমতা কুক্ষিগত করা। এটাই ছিল এই অজার্মান জাতির বৈশিষ্ট্য। তারা মূলত জার্মানির থেকেও তারা নিজেরা নিজেদের মতো একটা থাকার চেষ্টা করছে, নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করছে। জার্মানির যে অবস্থা, শোচনীয় অবস্থা, জার্মানির যে পরাজয়, জার্মানির যে বর্তমান দুরবস্থা, এর মূলে হলো এই ইহুদিরা। এই জাতি, এই লোকগুলো ইহুদিরা হিটলারের মতে তাদের তাদের কর্মকাণ্ড, তাদের কার্যক্রম জার্মান জাতিকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক যেভাবে টিবি রোগ, ক্ষয় রোগ মানুষের শরীরকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তো এইভাবে এই ছিল ইহুদিদের প্রতি হিটলারের মানসিকতা। তো হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যে পরাজিত হয়েছিল, এবং বর্তমান যে শোচনীয় অবস্থা, এটার জন্য, দুইটার জন্য হিটলার ইহুদিদেরকে দায়ী করেছিল। তো হিটলারের একটা চিন্তা এমন ছিল যে জার্মানির উন্নতি করতে হলে, জার্মান জাতিকে বিশ্ব সেরা জাতিতে পরিণত করতে হলে এই জার্মান থেকে ইহুদিদেরকে হটাতে হবে, তাদেরকে উচ্ছেদ করতে হবে। তো এই যে ইহুদিদের বিরুদ্ধে ইউরোপ এবং ইউরোপিয়ান খ্রিস্টানদের নেতিবাচক ঘৃণা, এটা একদম বাইবেল থেকে আছে। বাইবেলের যে অনেকগুলো ভার্সন, তো একটা ভার্সন আছে কিং জেমস ভার্সন। সেই কিং জেমস ভার্সনের সেন্ট পল একটা গসপেল আছে। সেই গসপেলের 7ম অধ্যায়ের প্রথম প্যারায় আছে যে ইহুদিরা হজরত মাসিকে হত্যার চেষ্টা করেছে, এবং ইহুদিরা হজরত মাসিকে হত্যার উদ্দেশ্যে পাথর উঠিয়েছে। আর 8ম অধ্যায় আছে হজরত মাসি ইহুদিদেরকে শয়তানের বাচ্চা বলেছে। এই ধরনের ইহুদি বিরোধী নানা বক্তব্য কিং জেমস ভার্সনে আছে। এসব কারণে এই খ্রিস্টানরা অনেক আগ থেকেই এই ইহুদিদের প্রতি বিলা ছিল, তাদের প্রতি অসন্তুষ্ট ছিল। হিটলার সেটাকে কাজে লাগিয়েছে। হিটলার মোটামুটি ক্ষমতা ছিল প্রায় 12 বছরের মতো। এই সময়কালে অনেকের মতে প্রায় 60 লাখ ইহুদিকে সে সিস্টেমেটিক ভাবে, নিয়মতান্ত্রিক হত্যা করেছে। এই ধরনের সিস্টেমেটিক হত্যাকাণ্ড আসলে বড় বড় শাসক, ক্ষমতাবানদের বিরুদ্ধে প্রায় থাকে। যেমন এমন একটা অভিযোগ ওসমানী খেলাফার বিরুদ্ধে ছিল। তারা নাকি 12 লাখ আর্মেনিয়ানকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছিল এবং অনেকে হত্যা করেছে, অনেককে ধর্ম থেকে বাধ্য করেছে। যদিও ওসমানী কর্তৃপক্ষ, তুরস্কের কর্তৃপক্ষ এটাকে অস্বীকার করে, এবং আসলে এটা কোনো বাস্তব কোনো, আমি অনেক খুঁজে টুজে দেখেছি, দুই পক্ষে নানা যুক্তি থাকে। 12 লক্ষ হত্যা করার মতো আসলে কোনো, এমন কোনো প্রমাণ নাই, বা হত্যা বা উচ্ছেদ করার মতো। তো এমন অভিযোগ রাশিয়ার বিরুদ্ধেও আছে। তারাও লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে রাশিয়ান এম্পায়ার, কমিউনিস্ট শাসন আমলে। এবং এমন এমন অভিযোগ কিন্তু আমেরিকার বিরুদ্ধেও আছে। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে 10 লাখ যুদ্ধবন্দী ছিল জার্মান, তাদেরকে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে বলে এমন এমন অভিযোগ আমেরিকার বিরুদ্ধে আছে। সিস্টেমেটিক্যালি হত্যা মানে হলো তাদেরকে প্রয়োজনীয় খাবার না দেয়া, তাদেরকে ঠান্ডা থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পোশাক না দেয়া, ওষুধ না দেয়া, ইত্যাদি ইত্যাদি। তো এটা আমেরিকার বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ আছে। তো এমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন গণহত্যার পর ব্যাপক ইহুদি, 60 লাখ ইহুদি, কথার কথা যারা বলে তারা বলে আর কি, এবং 10 লাখের মতো জার্মান সেনাদেরকে সিস্টেমেটিক্যালি হত্যা করা, এই এমন নৃশংস হত্যাকাণ্ড দেখার পর বিশ্বের বিবেকবান মানুষরা হতবাক হয়ে গেছিল। তাদের তাদের বিরুদ্ধে একটা অবাক করা প্রশ্ন, একজন মানুষ আরেকজন মানুষকে এত কষ্ট দিয়ে হত্যা করতে পারে, মানুষ এতটা হিংস্র হতে পারে। এ তো তাদের ভিতরে একটা একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা হচ্ছিল যে কিভাবে মানুষকে এমন হিংস্রতা থেকে বের করে আনা যায়, অথবা সাধারণ দুর্বল রাষ্ট্রকে, দুর্বল জাতিগুলোকে সবল জাতিগুলোর হিংস্রতা থেকে, পশুত্ব থেকে কিভাবে বাঁচানো যায়। এটার একটা স্থায়ী এবং একটা একটা কার্যকর কৌশল, একটা কার্যকর কর্মপন্থা দরকার, চিন্তা করা দরকার। এভাবে ভাবতে ভাবতে একজন ইহুদি, পোল্যান্ডের অধিবাসী ইহুদি আইনবিদ রাফায়েল লেমকিন, রাফায়েল লেমকিন একটা শব্দ তিনি তৈরি করেছেন, জেনোসাইড নামে। জেনোসাইড মানে হলো জোরপূর্বক, বর্বরচিত কায়দায় কোন একটি জনগোষ্ঠীকে হত্যা করা। আর বর্বরচিত কায়দায় কোনো একজনকে হত্যা করাকে বলে হোমিসাইড। আর পুরো একটা জেনারেশনকে একদম সম্পূর্ণ নিশ্চিহ্ন করে হত্যা করার কে বলা হয় জেনোসাইড। তো
এখন জেনোসাইড শব্দটা আবিষ্কার করেন রাফায়েল ল্যাম্পকিন, পোলিশ ইহুদি আইনবিদ। তিনি বললেন যে এই জেনোসাইড যেটা হয়, এই জেনোসাইড যাতে পৃথিবীতে আর না হয়, এটার জন্য, এটাকে মনিটর করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটার বিচার করার জন্য একটা সার্বক্ষণিক মনিটরিং কমিটি গঠন করা দরকার। এই চিন্তারই একটা ফল হলো 1948 সালে কনভেনশন অব দি প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দি ক্রাইম অব জেনোসাইড, অর্থাৎ গণহত্যা রোধের একটা কনভেনশন, গণহত্যা রোধের একটা কমিটি গঠন 1948 সালে এই গঠন হয়েছিল জেনোসাইড থামানোর জন্য। এটাকে সংক্ষেপে বলা হয় কনভেনশন অফ জেনোসাইড। শুরুতে এই কনভেনশন অফ জেনোসাইডের সদস্য খুব অল্প সদস্য ছিল, আর এটা ছিল সরাসরি জাতিসংঘের অধীনে। আইসিসি যেটা, সেটা জাতিসংঘের অধীনে ছিল না, অধীনে নয় আর কি, সেটা তো পরবর্তী 1998 সালে গঠিত হয়েছে। আর এটা কনভেনশন অফ জেনোসাইড গঠিত হয়েছে 1948 সালে জাতিসংঘের অধীনে। তো জাতিসংঘের অধীনে হওয়ার কারণে সেটা পরবর্তী জাতিসংঘের অন্যান্য সদস্যরাও সেটার সদস্য হয়েছে। বর্তমানে এই সংস্থার সদস্য হলো 193টি। তো 1948 সালের ডিসেম্বরে এই সংস্থার জন্ম। আর ইসরায়েল এই সংস্থায় যোগ দিয়েছে তার নিজের জন্মের 3য় বছরে। জন্ম তো হচ্ছে 48 সালে, 51 সালে ইসরায়েল এই স্বাক্ষর করে সংস্থা যোগ দিয়েছিল। ইসরায়েল এই সংস্থায় সবচেয়ে বেশি উৎসাহী সদস্য ছিল, কারণ তারা কিছুদিন আগে হলোকস্টের শিকার হয়েছে ইহুদিরা। তো এবং ইসরায়েলের জন্য এই কনভেনশন অফ জেনোসাইড ছিল নিজের ভবিষ্যৎকে সুরক্ষা করার জন্য একটা জামানত, একটা গ্যারান্টি। সেই কনভেনশন অফ জেনোসাইডকে বর্তমানে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলা হয়। এই এই ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস মূলত ইহুদিদের স্বার্থ রক্ষার জন্যই প্রতিষ্ঠা হয়েছে, অথবা ইহুদিদের স্বার্থ রক্ষা না বললে এভাবে শুরুতে ইহুদিদের স্বার্থই রক্ষা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যুদ্ধাপরাধী ছিল, নাজি বাহিনীর, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হয়েছিল এই ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিসের অধীনে। সব বড় বড় যারা ছিল, এই নাৎসি অফিসার ছিল, তাদের সেনাবাহিনী ছিল, তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সবচেয়ে ইতিহাসের নির্মম পরিহাস হলো যে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা হয়েছিল ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য, সেই আন্তর্জাতিক আদালত আজ ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের শাসকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তকমা লাগিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে উদ্যত হয়েছে। এ হলো আসলে ইতিহাসের একটা সবচেয়ে নির্মম দিক, ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিক, যে এক সময়কার মাজলুম আজকে জালিমি পরিণত হয়েছে। এক সময়কার যারা আত্মরক্ষার জন্য দিকে দিকে ঘুরছিল, এখন তাদের হাত থেকে বাঁচার জন্য 20 লক্ষ গাজাবাসী এদিক একবার মানবতার জীবনযাপন করছে, একবার এদিকে যাচ্ছে, আরেকবার ওদিকে যাচ্ছে। তো এখন আমরা কি করব? আমার তো আসলে অসহায়। আমাদের করণীয় এটুকু যে আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব, এবং এই যে ইসরায়েলের নির্মম অত্যাচার, আমেরিকার যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি, ইউরোপের যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি, এগুলো সম্পর্কে নিজেরাও জানবো, আমাদের সন্তানদেরকে জানবো, ব্যাপক পরিসরে অনলাইন অফলাইন এটার প্রসার করব, এবং তাদের যে দ্বিমুখী নীতিগুলো আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং তারা নিজেরা কতটা স্বার্থপর। তারা যদিও মুক্ত চিন্তা, উদার চিন্তার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ক্ষেত্র বিশেষে তাদের লেজে পা পড়লে তারা যে গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না, সেটা আমরা বারবার ভালো করে বোঝাবো এবং সেটাকে আমরা সবসময় চর্চা রাখবো। তাহলে ইউরোপের যে চাকচিক্য, ইউরোপের যে মোহ, পাশ্চাত্যের যে মোহ, সেটা আমাদের চোখ থেকে, যে ঠুলি ছিল আমাদের চোখ থেকে, সেই ঠুলিটা সরে যাবে। আমরা আমাদের অবস্থানটাকে বুঝতে পারবো, আমাদের করণীয় বুঝতে পারবো, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কেমন ভাবে করা উচিত সেটাও বুঝতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের একে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আগানো তৌফিক দান করুন। আমাদের গাজা, বিশেষ করে রাফার মা ভাই বোনদেরকে হেফাজত করুন। এই যে ইসরায়েল তাদের উপর নির্যাতন করছে, বর্বরোচিত হামলা চালাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে নিস্তেনাবুদ করে দিন। এবং পাশের দেশ থেকে যে অস্ত্রশস্ত্র পাঠানো হচ্ছে, যে দেশ আমাদের পাশের দেশ থেকে, সেই অস্ত্রশস্ত্র পাঠানো দেশকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিন, তাদের শক্তিকে, সামরিক শক্তিকে। এবং ইসরায়েলের সাথে যারা জড়িত আছে নানাভাবে, তাদেরকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিন। এবং মুসলমানদের পক্ষে যারা মেহনত করছেন, এই উইগুর, চেচনিয়া, জিনজিয়াং, আরাকান, সমস্ত বিশ্বের যে গাজা সহ সবাই মজলুমের পক্ষে মেহনতকারী ভাইদেরকে কামিয়াবি দান করুন, তাদেরকে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ব্যবস্থা দান করুন, এবং আমাদেরকেও তাদের দলে সামিল থাকা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।